নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, শরীরের মাধুর্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প শরীরের মাধুর্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। হ্যাঁ বুনু, বুনু, হাই কি কি দিদি, হ্যাঁ আমার জন্য চিপস এনেছিস? থ্যাংক ইউ। হ্যাঁ গেলা, বেশি করে গেলা, আরো মোটা বানা। আর ভালো লাগে না, আমার বলতে ইচ্ছা করে না। সকালবেলা মেয়ে দুটোকে দাঁতে পিসছো কেন? হ্যাঁ, তোমার এই গজাল দাঁতে মেয়ে দুটোকে পিষলে খুব শিগগিরই আমি সন্তান হারা হব। হ্যাঁ, তোমার তো মুখ নয়, মুখে নুন ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমায় পেশো যত খুশি। 3 কাল গিয়ে 1 কালে ঠিক আছে। 32টা বছর হয়েছে বিয়ে করেছি, সারা জীবন তোমার খিচানি খেতে খেতেই শেষ হয়ে গেলাম। আমার আর ভালো লাগে না কিন্তু। বাপি, কেন মায়ের পেছনে লাগছো? কি করব বল, সকালবেলা বাজারে কোথায় রোদের মধ্যে পুড়ে বাড়ি এসে একটু বউয়ের হাতে ঠান্ডা জল খাবো, তা না এসেই আমাকে ঝাড় খেতে হচ্ছে। তোরা পারো বটে। শোন, একদম বেলেল্লা পানাগিরি মারবি না। হ্যাঁ, খাইয়ে খাইয়ে বোনটাকে মোটা করে ফেলেছিস। সেদিকে হুঁশ আছে? রোগা হয়েই বা কি হবে মা? নিজের বড় মেয়েকে দিয়ে তো বুঝলে। রোজ সকালবেলা এক কথা দিয়ে জীবনযাপন করতে আমার ভালো লাগে না। তোরা কি আর কিছু দিয়ে শুরু করতে পারিস না? মা, আজকে কি রান্না করেছো? আমার মাতা। ও মা, এমন কেন করছো বলো না। পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, ডাল সিদ্ধ। রোজ রোজ এই সিদ্ধ খেতে খেতে আমি সত্যিই শুকিয়ে যাব। তা হ না, একটু রোগা হ না। মোটা হয়ে হয়ে শেষ হয়ে গেল একেবারে। না রে বনু, তুই একদম মোটা হবি না। শোন, আজকে তুই অফিস থেকে ফিরবি, আমি যখন স্কুল থেকে ফিরবো, তুই বোনে মিলে রেস্টুরেন্ট থেকে বেশ একটু চাউমিন বা চিকেন চাপ, তান্দুরি। যখন নয়ন তার ছোট বোন কাজলকে কথাগুলো বলছে, কাজলের চোখের সামনে যেন ফাস্ট ফুডের খাবারগুলো ভেসে উঠেছে। জিভ থেকে নাল পড়ে যাচ্ছিল। চেটে নিয়ে এসে বলল, সত্যি দিদি? হ্যাঁ হ্যাঁ, ওই ছাইপাশ গিলে গিলে ঘরে আয়। মায়ের হাতে রান্না করা রুটি তরকারি পোষাবে না তো। 2 বোন ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে, বলে, রাগ করো কেন? কোথায় আমি মোটা, দেখো তো। হ্যাঁ রে মা, তোর কি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে ইচ্ছে করে না? হ্যাঁ, অল্প বয়সে বুড়িয়ে গিয়েছিস, এরপরে আর বিয়ে হবে? আমি বিয়ে করব না। ওই হলো এক বড় মেয়ে, সেও ধ্যান জ্ঞান নিয়ে বসে আছে, বিয়ে করব না। আর এক ছোট মেয়ে দিদির লাইনে চলছে, সেও বিয়ে করবে না। না করাই তো ভালো, আমার 2 মেয়ে আমার মুখাগ্নি করবে। এই এক বুড়ো মেয়ে, সে শুধু মরার কথা বলি বাল আর শোনে তাল। প্রত্যেকদিন সকালবেলাটা ঠিক এইভাবেই শুরু হয় ওদের। কাজল, নয়ন, সুব্রত বাবু আর মাধবী দেবী, এই 4টে প্রাণীর সংসার। মধ্যবিত্ত ছিমছাম পরিবার। পরিবারের মধ্যে অভাব আছে যথেষ্ট, তবুও সুখের যেন শেষ নেই এইখানে। এখানে গাছের ছায়ায় এই সুন্দর একচালা বাড়িটা, যার 3টে মাত্র রুম। বারান্দায় রয়েছে রান্নাঘর, কাজলের আর নয়নের 2টো রুম, আর একটা রুম মা বাবার। আর সেই রুমের মধ্যেই রয়েছে ঠাকুর বসানো। টয়লেট রয়েছে। অভিজাত ঘরের তুলনায় এই ঘরটা হয়তো অতটা বিলাসবহুল নয়, তবুও এখানে পর্যাপ্ত পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্যের ঘনঘটা চারিদিকটাকে ভরিয়ে রেখে দেয়। আম, জাম, কাঁঠাল, লিচু 4টে গাছই আছে কাজলের বাড়িতে। হ্যাঁ, এবার একটু পরিচয়টা করিয়ে দিই। কাজল বছর 20-র একটি অল্প বয়সী মেয়ে। দিদি নয়ন 28 বছর বয়স। বাবা মার পরিচয়টা নিশ্চয়ই আর ব্যাখ্যা করে দিতে হবে না, নিশ্চয়ই আপনারা জ্ঞাত হয়ে গিয়েছেন। বাবা একটি সরকারি অফিসে চাকরি করে, ক্যারানের ডিপার্টমেন্টে। মাইনে খুব একটা বেশি পান না,
তবে রিসেন্টলি বড় মেয়েটা সরকারি স্কুলের শিক্ষিকা হবার দরুন সংসারে সুখের মুখ এসেছে। ছোট বোনটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছে ওর এই মোটা শরীরের জন্য। এখন নাকি অফিস কাছারিতে জয়েন করতে গেলেও স্লিম মেয়েদের চায়। বাড়িতে এসে গর্ব করে যেই দিন মেয়ে বলল, সেই দিন থেকেই মা মাধবী দেবী মেয়ের খাবার ওপরে রেস্ট্রিকশন জারি করে দিয়েছেন। শুধু সিদ্ধ সাদ্দা খাইয়ে খাইয়ে মেয়েটাকে কাকলাস বানানোর ইচ্ছে। কিন্তু বড় বোন সে কিছুতেই তার আদরের ছোট বোনকে রোগা হতে দেবে না। মা আসি। খাওয়া দাওয়া করে নয়ন বেরিয়ে যায়। মা বললেন, সাবধানে যাস রে মা, দুগ্গা দুগ্গা, আর সাবধান। প্রত্যেক দিন যা দাঁত খিচানে দিয়ে আমাদেরকে বিদায় করছো। কি রে, তুই বেরোবি না? হ্যাঁ রে দিদি, বেরোবো। আজকেও একটা ইন্টারভিউ আছে, ওই চৌধুরী গ্রুপ অফ সন্সের থেকে একটা লেটার এসেছে। জানিস কি বেশ নাম, আদিত্য চৌধুরী নাকি, মডেল। ওনার একটা অ্যাসিস্ট্যান্ট কাম ম্যানেজারের দরকার। কি বলছিস, একেবারে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, পিএ? হ্যাঁ ওইরকমই, মাইনে বেশ ভালো। কিন্তু আমি ভাবছি ওসব মডেল ফডেল ছেলে কি আর আমার মতো ঢ্যাপকে কখনো নিতে চাইবে? ঢ্যাপ না বল মোটা লুচি। আবার শুরু করলে? আরে বাবা, আমি ইনকাম করছি, বড় মেয়ে ইনকাম করছে, ছোট মেয়ে না ইনকাম করলেও চলবে। কি বলিস? আমি তো সেটা বললাম। আমি তো কাজলকে বলছি তুই পড়াশোনাটা কমপ্লিট কর, সবে গ্র্যাজুয়েশনটা দিয়েছিস, এমএ কর। তুই চাইলে তোকে আমি আরও পড়াবো। আমার মতো চাকরি করবি, ওটাই তো ভালো। না 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 না, অনেক হয়েছে মা, অনেক হয়েছে। তুমি চাকরি পেয়ে আখের গোছাচ্ছ, গোছাও। দুদিন পরে তোমার বিয়ে হলে তুমিও তোমার বরকে নিয়ে সুখে সংসার করো। এবার ছোট বোনকেও কিছু একটা করতে দাও দেখি, যাতে মরার পরে বলতে পারি যে না, দুই মেয়ে নিজেরাই করে খেতে পারবে, ইনকামটা করে, অন্তত জামাইয়ের ওপর নির্ভর নয়। মাধবী দেবীর আর কিছু হোক না হোক এই গুণটা আছে, দুই মেয়েকেই চান নিজের পায়ে প্রতিষ্ঠিত করতে। ওই মেয়ে জন্মানোর পরেই বিয়ে দিয়ে দেব, বিদায় করে দেব, এই ভাবটা ওনার মধ্যে নেই। আর মাধবী দেবীর এই গুণটাই সুব্রত বাবুকে সব থেকে বেশি আকর্ষিত করে। উনিও মেয়ে অন্তপ্রাণ। বললেন, যাক, মা যেটা বলেছে সেটাই সত্য। ওই পথেই দুই বোনে চলো। চাকরি হবে না মানে চাকরির কান ধরে টেনে নিয়ে আসবো ঘরের মধ্যে। হ্যাঁ। সবাই মিলে খেয়ে দিয়ে চলে যাবার পরে মাধবী দেবীর এই সময়টুকু ঘরে একা থাকা। এই সময় উনি পত্রিকা খুঁজে খুঁজে পাত্রপাত্রীর লিস্ট বার করেন। সেইখানেই দেখতে থাকেন কোথাও মোটা মেয়ে, রোগা মেয়ে এরকম কিছু লেখা আছে কিনা। হ্যাঁ, সব জায়গাতে লেখা পাত্রী তাদের স্লিম দরকার। বড় মেয়েটা তো বেশ সুন্দর, স্লিম, ছিমছাম, তবে বিয়ে করতে চায় না। বছর 6 আগেও মেয়েটা এরকম ছিল না। তখন বিএডটা কমপ্লিট করে ঠাকুর করে সেই বছরই পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়ে যায় নিজের ট্যালেন্টের গুণে। স্কুলের শিক্ষক অনির্বাণকে খুব ভালোবাসত মেয়েটা। ঠিকই তো করে নিয়েছিল মাধবী দেবী আর সুব্রত বাবু অনির্বাণের সঙ্গেই নয়নের গাঁটছড়া বাঁধবেন। সেই মতোই সেইবার স্কুল থেকেই দার্জিলিং ঘোরাতে নিয়ে গিয়েছিল অনেক শিক্ষক শিক্ষিকাকে। মেয়েকে ছাড়তে চাননি, কিন্তু সুব্রত বাবু বললেন, এখন কি আর তোমার আমার যুগ আছে গিন্নি, যে একবারে ছাদনা তলায় গিয়ে মালা বদল হয়ে শুভদৃষ্টি করে মুখ দেখবে? দিনকাল অন্যরকম। ওকে ছেড়ে দাও, ওকে মুক্ত বিহঙ্গের মতো উঠতে দাও। দেখো বাবু, আমার আবার ভয় করে। বিয়ের আগে এসব মেলামেশা আমি একদম পছন্দ করি না। মা, দিদি কখন ওরকম করবে নাকি? হ্যাঁ, এ দিদি শোন না, টাইগার হিল কিন্তু অবশ্যই দেখবি, আর অনেক ছবি তুলবি, আমায় কিন্তু পাঠাবি। শোন, এই বছর আমি যাই, পরের বছর তোকে নিয়ে যাব, বাবা মাকেও নিয়ে যাব, ভালো করে চিনে আসি আগে, না চিনলে তো বুঝতে পারবো না। আর যদিও আমার সঙ্গে অনেকে যাচ্ছে, মা তুমি চিন্তা করো না, আমার স্কুলের অনেক স্টাফরা যাচ্ছে, তোমার ভয় কিসের? ভয় কি যে ভয়, সে মা না হলে বুঝবি না রে মা। অনির্বাণকে তুই ভালোবাসিস, অনির্বাণ আমাদের বাড়ি এসে কথাবার্তা বলেছে ঠিকই, কিন্তু ওর মা বাবা তো আসেনি। তুমি তো শুনেছই, ওর বাবা বিরাট বড় বিজনেসম্যান, মাও সেই ব্যবসার সঙ্গে ওঠা বসা করে, ওদের সময়ের বড্ড অভাব। তবে মা, অনির্বাণ আমায় কথা দিয়েছে দার্জিলিং থেকে ঘুরে এসে ও ওর বাবা মাকে নিয়ে এ বাড়িতে আসবে। সত্যি বলছিস? হ্যাঁ মা, ও আমায় খুব ভালোবাসে। কথাটা বলতে গিয়ে কাজলের ফর্সা গালে লাল টোল পড়ে গিয়েছিল।
কাজল আর নয়ন একই রকম দেখতে হলেও সামান্য একটু চেহারায় পার্থক্য। নয়নের চেহারা কিছুতেই মোটা হয় না, সে স্লিম থাকে অথচ খায় প্রচুর। আর কাজলের ছোটবেলা থেকেই চেহারাটা একটু মোটার দিকে। সেবার দার্জিলিং থেকে ফিরে এসে মেয়ের বিষণ্ণ মুখটা দেখে হকচকে গিয়েছিলেন সুব্রতবাবু। টানা 15 দিন নিজের ঘর থেকে প্রায় বেরোয়নি মেয়েটা। মা জোর করে ঘরে গিয়ে খাবার দিয়ে এসেছে, বেরিয়ে এসেছে। কিন্তু এইরকমভাবে থাকলে চলবে কি করে? শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাইকোলজি ডাক্তার পর্যন্ত একদিন ডাক্তারই বললেন, আপনার মেয়ে মানসিকভাবে মারাত্মক আঘাত পেয়েছে। ও বোধহয় ভালোবাসত কোনো ছেলেকে। সেই ছেলে আপনারা বাবা মা, আমার বলতে বাধা নেই, ওর সঙ্গে গভীরভাবে রিলেশনশিপ করে, মেলামেশা করে। একটা মেয়ের শরীর থেকে তার সবটুকু ছিনিয়ে নেওয়া মানে নিশ্চয়ই তো আপনারা বুঝতে পারছেন। এগুলো কি বলছেন ডাক্তারবাবু? বলেছিলেন মাধবী দেবী। সুব্রতবাবু মাধবী দেবীর হাত দুটো চেপে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, চুপ করো, আমার শুনতে দাও। ও নিজে স্বীকার করলো স্যার। হ্যাঁ, অনেকগুলো কাউন্সেলিং এর পর নিজে নয়ন স্বীকার করেছে। ছেলেটির নাম বোধহয় অনির্বাণ। আপনারা চাইলে ছেলেটির বিরুদ্ধে এখন কেস করলেও করতে পারেন। ছেলেটি কলকাতায় ফিরে গিয়েছে এবং তার বিয়েও হয়েছে স্কুলেরই সম্পাদকের একমাত্র মেয়ের সঙ্গে। এখন সে হানিমুন করতে গিয়েছে গোয়াতে। সম্পূর্ণ খবরটা নয়নের কানে আসেনি, সে স্কুলে গিয়ে জানতে পেরেছে। বেশ কদিন ধরে অনির্বাণ তার ফোন ধরছে না। তাই দার্জিলিং থেকে ফিরে এসে তাহলে মন খারাপ আমার মেয়ের এই জন্য হয়েছিল? ওইখানে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে মেয়ে সর্বস্ব খুইয়ে এসেছে। ওই মেয়ের গলা টিপে মারবো আমি। কি বলছো এগুলো তুমি? বলে যেও না নয়ন আমাদের প্রথম ভালোবাসার সন্তান। এমন কথা বলো না, পাপ লাগবে। মাধবী, নিজেকে সামলাও। মেয়ে যখন সামলাতে পেরেছে, তুমি কেন পারবে না? একদম ভুল করবেন না মাধবী দেবী। ওর সামনে এসব কথা বলে ওর ট্রেস বাড়াবেন না কিন্তু। এমনিতেই মানসিকভাবেও বিপর্যস্ত। ও যেটা যেমন চায় সেটা ওকে করতে দিন। আর হ্যাঁ, অনির্বাণের নামটা ওর সামনে উচ্চারণ করবেন না। অনির্বাণের প্রতি ওর এতটাই ঘৃণা এসেছে যে কোনো ছেলেকে দেখলেই অনির্বাণের মুখটাকে দেখতে পাচ্ছে, বিশেষ করে স্লিম ফিগার যাদের। এমন হয়? সব কিছুই সম্ভব এই পৃথিবীতে, অসম্ভবের কিচ্ছু নেই। আমি ওষুধপত্র লিখে দিচ্ছি, কাউন্সিলিংয়ের জন্য নিয়ে আসবেন মাঝে মধ্যেই। আর ওকে কোনো সময় একা থাকতে দেবেন না। সেই থেকে নয়নের ঘর ঠিক হয়েছে কাজলের সঙ্গে। আর একটা ঘর সব সময় এখন তালা দিয়ে রাখেন মাধবী দেবী। নয়নকে সব সময় হাসি খুশিতে রাখার চেষ্টা করেন। এরপরে সুব্রতবাবু নিজের তত্ত্বাবধানে পার্টির লোকজনকে ধরে নয়নের পোস্টিংটা নিজের এলাকায় করে নিয়েছেন। এইখান থেকে মেয়ের খবর সম্পর্কে তদারকি রাখতে পারবেন। অনির্বাণ নয়নের জীবনে আর ফিরে আসেনি। দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে বোধহয় কোনো এক রাতে নয়নের সঙ্গে মিলিত হয়ে তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তাকে লাথি মেরেছিল সে। বিয়ে করেছে স্কুল সম্পাদকের একমাত্র মেয়ের সঙ্গে। পাপ, পাপ, সব পাপ। এই পাপের ফল একদিন না একদিন দিয়ে যেতেই হবে। মনে মনে অভিশাপ গোনেন সুব্রতবাবু, কিন্তু কখনোই নিজের মেয়েদের সামনে কথাটা প্রকাশ করেন না। বাবা তো, বাবারা কাঁদতে পারে না। বাসে উঠে নয়ন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চেক করে। এই কোম্পানিতে প্রায় মাস 2 আগে একটা পরীক্ষা দিয়েছিল, কিন্তু এইরকম একটা ডিপার্টমেন্টে চাকরি হবে এইটা কল্পনাও করতে পারেনি কাজল। কিছুক্ষণ আগেই দিদি নেমে গিয়েছে, বলেছে, শোন, ঠিকঠাক প্রশ্নের উত্তর দিবি, ভালো না লাগলে যাবি না, ঠিক আছে? দিদি, মা সবসময় খ্যাচখ্যাচ করছে, আর তুই কিনা এই কথা বলছিস? মা বলুকে, মা কিন্তু আমার থেকে তোকেই বেশি ভালোবাসে। হিংসে করছিস? আরে না রে বাবা, হিংসে কেন করব? তুই প্রতিষ্ঠিত হ, সেটা তো আমিও চাই নাকি? কিন্তু হ্যাঁ, যদি আমার সোনা বোনের এরকম গোলুমলু চেহারা নিয়ে কেউ কিছু বলে, তাহলে কিন্তু তার মুখে পায়ের ওই 5 নম্বর জুতো খুলে একটা ছাপ বসিয়ে দিয়ে আসবি, কেমন? কাজল হেসে বলে, যথা আজ্ঞা। অভিজাত ঘর একটা। বাস থেকে নেমে টোটো করে সেই ঠিকানা অনুযায়ী পৌঁছিয়ে ভেতরে প্রবেশ করেই অবাক হয়ে যায় কাজল। বিশাল সোফা সেট এবং আধুনিক ডিজাইনের ফার্নিচার ঘরের মধ্যে, বড় এলইডি টিভি, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, বিভিন্ন আর্ট, পিচ আর
পেন্টিংয়ের ঘর, সাজানো রয়েছে বিভিন্ন রকমের পিস দিয়ে। বড় জানলা দিয়ে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। কিচেন সেট, উন্নত মানের রান্নাঘর, ক্যাবিনেট, মার্বেল, কাউন্টার টপ, বিল্ট ইন রেফ্রিজারেটর, ডাইনিং এরিয়া, যেখানে প্রায় বন্ধুদের সাথেই বোধহয় পার্টি হয়। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে এইসব দৃশ্য দেখার পর কাজল বুঝতে পারে সে একা নয়, আজকে অনেকে এসেছে এইখানে ইন্টারভিউ দিতে। অর্থাৎ মালিক পক্ষের যাকে পছন্দ হবে সেই হয়তো পিএ হিসাবে নির্বাচিত হবেন। আপনি? আমি কাজল। এই যে। কাজল নিজে লেটারটা বার করে দেখায়। বেশ কালো রঙের পোশাক পরা, বছর 40-এর এক ভদ্রলোককে। এ বোধহয় সিকিউরিটি। বললেন ওইখানে গিয়ে বসুন, দেখুন ওইখানে। এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে আদিত্যকে দেখে ওখানে বসে থাকা প্রত্যেকটা লোকই দাঁড়ায় তাকে সালাম দেবার জন্যে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো। এগিয়ে শ্যামলবাবু, এতজন কেন? স্যার, এতজনই পরীক্ষা দিয়েছিল আর এতজনই পাশ করেছে, এবার বাদবাকিটা আপনি নেবেন। আদিত্য উচ্চতায় প্রায় 6 ফুটেরও বেশি, স্লিম চেহারা, রীতিমতো জিম করা একটা সুন্দর পেটাই শরীর। হ্যাঁ, দেখলে যে কোনো মেয়েরই ওকে পছন্দ হয়ে যাবে। সুগঠিত দেহ, ফ্যাশন সচেতনতা তাকে ফ্যাশন জগতের একজন আইকন করে তুলেছে। অন্যদিকে কাজল মোটা হলেও আত্মবিশ্বাস আর ভালো মানসিকতা তাকে সবার থেকে আলাদা করে। আদিত্য ম্যানেজারকে বললেন, আমার একজন ভালো সহকারী দরকার, যে আমার কাজগুলোকে সঠিকভাবে সামলাতে পারবে। আমি আমার ঘরে গিয়ে বসছি, আপনি এক এক করে প্রত্যেককে পাঠান। স্যার, কোথায় পাঠাবো? কোথায় আবার পাঠাবেন? বেডরুমে? প্রথমেই আসে কাজলের ডাক। মাস্টারের বেডরুমে ঢুকে অবাক হয়ে যায় কাজল। কিং সাইজ বেড, বিলাসবহুল বিছানা চাদর আর বালিশ, ওয়াক ইন ক্লোজেট যা তার ডিজাইনার পোশাক এবং অ্যাক্সেসরিজে ভরা, প্রাইভেট ব্যালকনি যেখানে একটি কফির মেশিন এবং বসার ঘর রয়েছে, ব্যক্তিগত জিম যা অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত, স্পা এরিয়ে যেখানে সনা স্টিম রুম এবং ম্যাসাজ টেবিল রয়েছে, একটি সুইমিং পুল এবং একটি জাকুজি। দেখে বেশ অবাক হয়ে যায় সে। পেশাদার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আলাদা করে স্টুডিও আছে, প্রয়োজনীয় লাইটিং, ক্যামেরা এবং ব্যাকড্রপস, মেকআপ এবং চেঞ্জিং রুম যা মডেলিংয়ের জন্য প্রয়োজনীয়, সব কিছু। মডেলদের জীবনযাপন সাধারণত আর 5টা সাধারণ মানুষের থেকে একটু অন্যরকমই হয়। শুনুন ম্যানেজার সাহেব, আমার বেডরুমে আমার ব্রেকফাস্টটা পাঠিয়ে দেবেন। ঘড়ির কাঁটার দিকে তাকায় কাজল। বেলা তখন প্রায় 9টা। একটি লোক খাবারের ডালা নিয়ে ওর পাশ দিয়েই চলে গেল। ততক্ষণে কাজল বেডরুমের ভেতরে ঢুকে একটা সোফার পাশে গুটিসুটি মেরে বসে রয়েছে। ছেলেটি খাচ্ছে হেলদি ব্রেকফাস্ট, ওটমিল, সেদ্ধ ডিম, স্মুদি, গ্রিন জুস। বলো, জিজ্ঞেস করে আদিত্য। তোমার নাম? স্যার, আমার নাম কাজল সিংহানিয়া। আচ্ছা, পড়াশোনা? স্যার, গ্র্যাজুয়েশন দিয়েছি। এর আগে কোথাও কাজ করেছো? কাজ সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার? না স্যার, কোনো কাজ করিনি। দেখেই বুঝতে পারছি, বাড়িতে বসে খেয়ে খেয়ে হাতির মতো মোটা হয়েছো। এক্সকিউজ মি স্যার, আমি আপনার কাছে ইন্টারভিউ দিতে এসেছি। আমি কি খেলাম না খেলাম, মোটা হলাম কি না হলাম, তাতে আপনার কি? এই, কার সাথে কথা বলছো? তোমার হুঁশ আছে? হ্যাঁ, মিস্টার আদিত্য চৌধুরী, আপনি অনেক বড় মডেল। আপনি বিভিন্ন রকমের মডেলদেরকে বিভিন্ন শোতে উপস্থিত করান। আপনার কোটি কোটি টাকা সম্পত্তি আছে। আপনি ডিরেক্টর প্রডিউসারের কাজও করেন। আপনার নামটা জানে না এমন মূর্খ আপাতত এখানে নেই। আমি সব জেনে শুনেই আপনার এই কোম্পানিতে পরীক্ষা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? আমার যোগ্যতা যদি থাকে তাহলে আপনার কোম্পানি আমায় নির্বাচিত করবে, কিন্তু আমি কস্মিনকালেও চিন্তা করিনি যে আপনার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আমার ডাক পড়বে। নিকুচি করেছে আপনার চাকরি। রইল। এই শোনো 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 শোনো,
আদিত্য খাবার ছেড়ে উঠে আসে, বলে, বাহ, ব্যাপক কথা বলো তো। আর তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে, কি ঝগড়া করা। রাস্তাঘাটে কোনো সময় যদি আমার গাড়িতে কোনো অসুবিধা হয়, পাবলিক তো এমনিই কেলানোর জন্য আগিয়ে আসে, তখন তুমি আমাকে বেশ উদ্ধার করতে পারবে। আপনার কি আমাকে ঝগড়াটি অশিক্ষিত বলে মনে হলো? কখন বললাম? যাও ওখানে গিয়ে বসো। বললাম তো আপনার চাকরি আমি করব না। নিকুচি করেছে প্রাইভেট অ্যাসিস্ট্যান্টের চাকরি করতে, শেষে বলবে এটা দাও, ওটা দাও, সেটা দাও, তারপর একা একা পেয়ে তোমাকে একা পেয়ে কি করবো আমি? ওরে আমার লাড্ডু রে। শোনো, আই হেট লাড্ডু, ঠিক আছে? যাও ওখানে গিয়ে বসো। বসবো না। এই, এটা বেরোতে দিবি না, আটকে রাখ, বলে দিল আদিত্য। ভয় পেয়ে যায় কাজল, বলে, না না না, আমার গায়ে কেউ হাত দেবেন না, খবরদার, আমি কিন্তু লাথি মারবো। এই হাত দিস না, ছাড়। ম্যানেজার সাহেব, বাকিদেরকে পাঠান। একে একে ইন্টারভিউ নেয় সকলের। কাজলের অসহ্য লাগে, ওকে কেন বসেই রেখেছে। জানে আদিত্য মডেলিং জগতের ছেলে, তার অ্যাসিস্ট্যান্ট কাম পিএ, সেও একটু সুন্দরী না হলে, একটু স্লিম না হলে কি আর তার চলে? কিন্তু শেষ পর্যন্ত একটা আশানুরূপ ফল পেয়ে গেল কাজল। ম্যানেজার সাহেব বললেন, আপনার ডাক পড়েছে। আমার আমার আপনি চলুন না আমার সঙ্গে। জেঠু? জেঠু? কে জেঠু? এখানে কি আমি আপনার সম্বন্ধে কেউ হই? কেউ হন না, কিন্তু আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার মেয়ে আছে। আর মেয়ে না থাক, বউ তো আছে, আপনি বিবাহিত তো। আর থুড়ি, যদি বউও না থাকে, গার্লফ্রেন্ড তো আছে। অন্তত সেরকম একটা মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে একটু চলুন না। পাগল, তোমাকে কে কি করবে? আদিত্য স্যার ওরকম লোকই নন। তাছাড়া ওনার বিয়ে ঠিক হয়ে আছে সুমন ম্যামের সঙ্গে। এই মডেল জগতেরই এক নামকরা মডেল, সুমন আগরওয়াল। নাম নিশ্চয়ই শুনেছেন। কাজল বলে, হ্যাঁ, প্রায় দিনই ফ্যাশন শোতে দেখি, ওই শো স্টপার হিসাবে। এদের মধ্যে বোধহয় এনগেজমেন্ট হয়ে গিয়েছে, বোধ হয়, আমি শিওর না। তোমার কোনো ভয় নেই, তুমি যাও। কাজল গুটিসুটি মেরে যায়। কাজলের পরনে ছিল নীল রঙের চুড়িদার, কপালে ছোট্ট একটা টিপ, মাথার চুলে বেশ বড় একটা বেনুনি করা। বুকের কাছে ফাইলটাকে সাঁটিয়ে দাঁড় করিয়ে নিয়ে কাজল বলে, আসতে পারি? হ্যাঁ, এসো। শোনো, তোমাকেই আমি সিলেক্ট করেছি। আমাকে? হ্যাঁ, আগামীকাল থেকে লেগে পড়ো। মাইনে দেবো 25,000 টাকা, চলবে তো? আর তোমার কাজ কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমার মাইনে আরও বেশি বাড়ানো হবে। কিন্তু স্যার, আমাকেই কেন? এখানে তো কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে ছিল, আপনার পছন্দ মতো, স্লিম, সেক্সি, সুন্দরী। আই, তোমার ওইসব কথা শুনে লাভ নেই। তোমার যখন আমি সিলেক্ট করেছি, তুমি তখন জয়েন করবে। নাও, জয়েনিং লেটার। জয়েনিং লেটারটা হাতে পেয়ে কাজলের নিজেরই বিশ্বাস হচ্ছে না। উনি বললেন, শোনো, এই কোম্পানি আমার, মালিক আমি। একসময় আমার ঠাকুরদা চালাতেন, উনি তখন আর বেঁচে নেই, বাবাও নেই। সুতরাং এই কোম্পানি যেহেতু ওনার আমি, তাই আমার ইচ্ছেতেই সব কিছু হবে। তোমার কোনো চিন্তা নেই। এটাই তোমাকে আমরা 5 বছরের জন্য সিলেক্ট করছি। 5 বছর পরে তোমার কাজকর্ম দেখব, তারপরে আমাদের সেগুলো নিয়ে মিটিং হবে। আলোচনার পরে যদি তুমি আবার সিলেক্ট হও, তাহলে তুমি আবার বহাল হবে আগামী 10 বছরের জন্য। আর এর মধ্যে তুমি কিন্তু অন্য কোনো কোম্পানিতে চাকরির অ্যাপ্লাই করতে পারবে না। তুমি কিন্তু এগ্রিমেন্টে সই করেছো। কাজল হ্যাঁ বলে। হেসে আদিত্য বলে, ভয় নেই, আমার বয়স 30-এর কোঠায়, আর আমার বিয়েও ঠিক হয়ে গিয়েছে সুমন আগরওয়ালের সঙ্গে। যদিও এখনো এনগেজমেন্ট হয়নি, সেও মডেল জগতের সঙ্গে যুক্ত। তুমি নিশ্চিন্তে আমার সঙ্গে থাকতে পারো, কাজ করতে পারো। আমি সুমনকে ভালোবাসি, আর ওকেই বিয়ে করব। তাছাড়া মোটা মেয়েদের প্রতি আমার আকর্ষণ খুব একটা বেশি নেই, এই জন্যই তোমাকে ডাকা। বলা যায় না, ওই ইন্টারভিউ দিতে এসেছিল প্রচুর সুন্দরী সুন্দরী মেয়েরা, কখন কে কি হয়ে যাবে। তাছাড়া সুমন সকলের ইন্টারভিউ দেখেছে, সে বিদেশে রয়েছে। সেই আমায় বললো তোমায় সিলেক্ট করতে, কারণ তোমার সঙ্গে আমাকে সে কোনো রকম ভয় পাচ্ছে না। এক্সকিউজ মি স্যার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। হ্যাঁ হ্যাঁ, অপমান কেন? তোমার কি চাকরিটা দরকার ছিল না? সে তো দরকারি। কাজল বাড়ি চলে যায় হাসি খুশি মনোবল নিয়ে। তার ওজন তাকে আজকে চাকরি করতে দিয়েছে। আরে, আমার শরীরটাই তো আমার পরিচয়। আমি খুশি আমার এই রূপে। বাড়িতে গিয়ে মাকে বলতেই হবে। বাড়িতে এসেই কাজল দেখে নয়ন এবং বাবা মিষ্টি নিয়ে আগে থেকেই রেডি। নয়ন বলে, কিরে, হলো তো? হে দিদি, তুই কি করে জানলি হবে? আমি জানতাম হবে। শোন, ওই সমস্ত লোকেরা এরকমই পছন্দ করে, না হলে ম্যানেজারের সঙ্গে লাইন মারবে তো। হাসাহাসি করে বাড়ির সকলে।
পরের দিনই কাজলের যাবার সময় মা বললেন, যখন দুগ্গা করে চাকরিটা হয়েই গিয়েছে তখন না হয় আজকে একটু শাড়ি পরে যা। হ্যাঁ রে, শাড়ি পরে যা, শাড়ি পরে গেলে আরো সুন্দর লাগবে। মায়ের কথা অনুযায়ী কাজল শাড়ি পরে। ওর আদিত্যর ভিড়ায় ঢোকার কথা ছিল সকাল 8টার মধ্যে, কিন্তু দেরি হয়ে যায়। বাসে উঠতে গিয়ে অনেকটা পা হড়কেই যাচ্ছিল কাজলের। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আস্তে আস্তে আস্তে। ইস, মোটা মানুষ আপনি, কেন এসব যে পড়েন? আবার আবার খারাপ লাগে কাজলের। ম্যানেজার সাহেব দেখে কাজলকে, মুখটা ভার। আজকে শাড়ি পরে এসেছো? বাহ, ভালো লাগছে। স্যার কিন্তু সেই ভোরবেলা উঠে পড়েছে, জিমে আছে। তোমার থাকার যে ঘরটা তার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। 8টা থেকে রাত 8টা পর্যন্ত, 12 ঘন্টা। তোমার বাড়ি ফিরতে কোনো প্রবলেম নেই তো? না না, আমার বাড়ি কাছাকাছি। আমি এখন কি করব? তুমি এখন সোজা স্যারের বেডরুমে যাও। সেখানে গিয়ে যাবতীয় কিছু কাগজপত্র ফাইল টেলগুলো পরিষ্কার করো। স্যার কালকে সারা রাত বসে কাজ করেছে, ঠিক আছে? সেগুলো করে তুমি সোজাসুজি আমার কাছে আসবে। পরবর্তী কাজ আমি তোমায় বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার। কাজল চলে যায় তার বস আদিত্যর ঘরে। আদিত্য ওকে দেখে কাজল, একটা ছোট্ট হাফ প্যান্ট পরা, ফর্সা শরীরটা সূর্যের হালকা আলোয় চকচক করছে। জিম করছে সে, সারা শরীরটা ঘরমাক্ত। উচ্চতার সঙ্গে এই চেহারাটা বেশ মানানসই। তবে লোকটা দাড়ি কেন রাখে না? ফ্রেঞ্চ কাট দাড়ি রাখলে ওকে আরো হ্যান্ডসাম লাগবে। আর মাথার চুলটা যদি একটু উল্টে আঁচড়ায় তাহলে আরো সুন্দর। চুলটা একটু বড় লাগলেও খারাপ লাগবে না, মনে মনে ভাবে কাজল। আয়না থেকে কাজলকে প্রত্যক্ষ করছিল আদিত্য। কানে হেডফোন গোজা ছিল। টাওয়াল নিয়ে পিঠের ঘাম মুছে কাঁচের দরজাটা খুলে কাজলের কাছে এগিয়ে এসে বলে, মর্নিং। মর্নিং স্যার। কখন এলে? এই তো 10 মিনিট। আর 10 মিনিট ধরে তুমি আমাকে হাঁ করে দেখছো? ওগুলো গোছাও। ও সরি, সরি স্যার। ঠিক আছে। গোছাচ্ছিল কাজল। আদিত্য বলে, শাড়ি পরবে, বেশ ভালো লাগে। অন্তত ও মোটা শরীরটা তো একটু ঢাকা থাকে। স্যার! ওহ, আমি তোমার বস, কাজ করো। সেই দিন সারাদিন আদিত্য আর কাজল কাছাকাছি। আদিত্য সমস্ত কাজকর্ম তার ম্যানেজার কাজলকে বুঝিয়ে দেয়। আদিত্য সেই দিন কোথাও বেরোবে না। তার ম্যানেজার বলে, শোনো কাজল, যখন আদিত্য বাইরে বাইরে যাবে বোর্ড মিটিং করতে, তখন কিন্তু তোমাকে অবশ্যই ওর সঙ্গে যেতে হবে। এক একটা শো ও নিজের হাতে অ্যারেঞ্জ করে, নিজে আগে দেখে শুনে রাখে। সেগুলো তোমাকেও বুঝতে হবে এবং দেখতে হবে। কিন্তু স্যার, আমার চেহারার জন্যে ওই সুন্দর সুন্দর মডেলরা আমাকে আবার অপমান করবে না তো? তুমি দ্য গ্রেট আদিত্যর একমাত্র পিএ, তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, কারো সাহস নেই। তাছাড়া ম্যাম তোমাকে নিজে সিলেক্ট করেছেন। ও, সুমন ম্যাম? হ্যাঁ, তার চোখে যখন তুমি পছন্দ হয়ে গিয়েছো তখন আর কোনো ব্যাপার না। আদিত্য সুমনকে খুব ভালোবাসে, বুঝলে? তবে দেখা হয় না প্রায় 6 মাস, শুধু ভিডিও কলে কথা হয়। সেই যে বিদেশে গেল সুমন একটা ফ্যাশনের কোর্স কমপ্লিট করতে, সেই থেকেই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। এটা কি? স্যার, আপনার খাবারটা। আপনি শুনলাম সকালবেলায় কিচ্ছু খাননি। না খেলে কি করে হবে স্যার? আপনাদের তো শরীরটাই সব, তাই না? হাসে আদিত্য। দেখে সাধারণ গ্রিলড চিকেন, ব্রাউন রাইস আর সালাদ। এগুলো কে বানিয়েছে? আমি। ওই কাজের মেয়েটি অন্য কিছু করছিল। আমি বললাম এইগুলো খেলে এগুলো সাধারণ প্রোটিন আছে, তাই আপনার শরীরে কাজে লাগতে পারে। থ্যাঙ্কস। বিকেলবেলায় বাদাম আর হেলদি স্ন্যাক্স দেয় কাজল। আদিত্য বলে, তুমি দেখি সবই জানো। না, ওই একটু একটু আর কি। আচ্ছা স্যার, রাত 8টার সময় আমি বেরিয়ে যাব। আপনার ডিনারটা কিন্তু তৈরি করে দিয়েছি, মাইক্রোওয়েভে গরম করে নেবেন খনি। কি 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 করেছো? আসলে স্যুপ করেছিলাম সবজি দিয়ে, তাই। ও, তুমি দেখি আমার রান্নার লোকের কাজটাকে ছাড়িয়ে দেবে নাকি? এমন করে কেন বলছেন? আপনার রান্নার লোকটির বয়স নেহাত বেশি, উনি পেরে ওঠেন না, তাই। ও তাই? আমি এতদিন কেন খেয়াল করিনি। তুমি জানো, আমার রান্নার মাসি, কাকলি মাসি, আমায় ছোট্টবেলা থেকে বড় করেছে। তখন আমার মা বেঁচে ছিল। মার সাথে খুব গল্প করতো কাকলি মাসি। কেউ নেই এই পৃথিবীতে আমি ছাড়া। আসলে কাজের মধ্যে থেকে ওনার শরীর সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নেওয়া হয় না। ব্যস্ত মানুষ,
তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এসেই যে এইভাবে হেল্প করলে। ইটস ওকে স্যার, এটা আমার কর্তব্য। তাছাড়া সারাদিন আপনার বাড়ির মধ্যে বসে থেকেই বা কী করবো? আমি তো বোর হয়ে যাই। বাড়িতে থাকলে মায়ের হাতাহাতি কাজ করি, রান্না করি, জামা কাপড় কাচি, ঘর মুছি, ঘর পরিষ্কার করি। আর কি করো? আর ছবি আঁকি। আঁকতে খুব ভাল লাগে। এই দেখুন। নিজের ব্যাগ থেকে একটা ডায়েরি বার করে দেখায় কাজল। আদিত্য বলে, বাহ, এটা খুব সুন্দর ডিজাইন। আর ফ্যাশন ডিজাইনের জগতে ডিজাইনটা কিন্তু মাস্ট। তোমার এই ডিজাইনগুলো আমি নিতে পারি? হ্যাঁ স্যার, যদি কাজ লাগে। আমারই খুব ভালো লাগবে। একদিনের মধ্যে আদিত্য বেশ পছন্দ করে ফেলে কাজলকে। রাত 8টার সময় কাজল যখন চলে যায়, আদিত্য তার ম্যানেজারকে ডাকে। বলে, ম্যানেজারবাবু, কি বুঝছেন? বুঝতে পারছি স্যার, খাঁটি সোনা। চেহারাটা একটু মোটা হলে কি হবে, দৌড়ঝাঁপ কম করতে পারলে কি হবে, মনটা একেবারে খাঁটি সোনা। হ্যাঁ স্যার, আমি ঠিক মানুষকেই আপনার জন্য বোধহয় চুজ করেছি। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব। আমি তো বলেছিলাম কাজের প্রতি কর্তব্যনিষ্ঠ এমন একজনকে আমার অ্যাসিস্ট্যান্ট করতে। অন্তত আমার ফ্যাশন জগতের সঙ্গে তার জন্য খুব একটা ইন্টারেস্ট না থাকে। হে তো একদম তাই, সম্পূর্ণ মাটির জগতের মেয়ে। ধীরে ধীরে আদিত্যর সঙ্গে কাজলের সম্পর্কটা স্বাভাবিক হতে শুরু করে। গাড়ি করে ওরা যাতায়াত করে, কত রকমের বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করে। নয়নকে কাজল বলেছে, জানিস দিদি, ভেবেছিলাম মানুষটা খুব খারাপ। তুই বলিস না ও সমস্ত মডেল ছেলেরা খারাপ হয়? না রে, আদিত্যবাবু খুব একটা খারাপ নয়। কি রে, প্রথম ঢুকেই আদিত্য বাবু, মাত্র তো কয়েকদিন হলো। পছন্দ নাকি? থাট, কি যে বলিস। আমি কোথায় মাটির মানুষ, উনি কোথায় মেঘের জগতের মহারাজা। ওনার সাথে কি আর আমার চলে? এই বল না, কেমন দেখতে? খুব সুন্দর, তুই দেখেছিস না? সে তো টিভিতে, সামনাসামনি যেমন দেখতে তেমনই ভালো মানুষ। জানিস ওনার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে সুমন আগরওয়ালের সঙ্গে। সুমন আগরওয়াল? খবরটা শুনিসনি? না তো। হোমা, সে তো বিয়ে করেছে দুবাই কিং এর সঙ্গে। জানিস না, ওখানে হানিমুন করছে। কাজল চুপ। আজকে এই জন্যেই সারাদিন আদিত্য ঘর থেকে বেরোয়নি। খাবার দিয়ে এসেছে 2-3 বার। আদিত্য কোনো রকম সারা শব্দ দেয়নি, জিমেও যায়নি। আজকে সারাদিন আদিত্য ঘরের মধ্যে একা বসে। ম্যানেজার সাহেব আসেনি। কি হলো ব্যাপারটা? পরের দিনই আদিত্যর বাড়ি যাওয়ার জন্যে কাজলের মনটা উতলা হয়ে ওঠে। সেই দিন সারা রাত ঘুম আসে না। আদিত্যকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা করে। এই কয়েকদিনের মধ্যেই আদিত্যকে যতটা পরখ করে দেখেছে কাজল, তাতে এইটুকু সে শিওর, আদিত্য সুমনকে খুব ভালোবাসতো। মে আই কাম ইন স্যার? পরের দিন সকাল 7টায়। এ কি, তুমি এখনই? স্যার, ম্যানেজার আসেনি। না, মেয়ের বিয়ে উপলক্ষে ছুটি নিয়েছে 15 দিন। কিন্তু তোমাকে ঢুকতে দিল কে? স্যার, গেট তো খোলাই ছিল। ইস, গতকাল রাতে আমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। স্যার, আপনি খেয়েছেন? কি স্যার স্যার স্যার, দেখতে পাচ্ছ না আমি বিরক্ত হচ্ছি? আমার ভালো লাগছে না, যাও এখান থেকে প্লিজ। কথাটা বলেই আদিত্য পেছন ঘুরে তাকায় কাজলের দিকে। কাজলের টসটসে মোটা গালে বড় বড় কাজল হরিণ চোখ দুটো ফেটে জল বেরোচ্ছে। সরি সরি, বিশ্বাস করো, আসলে কি হয়েছে আমার মাথা ঠিক নেই এখন কাজল। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। শোয়ের জন্যে বোম্বে যাওয়া দরকার ছিল। সুমনের সঙ্গে যোগাযোগ করতে গেলাম, তখনই টিভি চালিয়ে খবরটা দেখে সুমন আমার সঙ্গে লাস্ট কতদিন কথা বলেনি তোমার কোনো হুঁশ আছে? এই দিনও যখন অ্যাপয়েন্টমেন্ট নিই তখনও জোর জবরদস্তি ফোন করে বললাম কাকে রাখবো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার ওয়াইফ, তাই তোমার সেই যোগ্যতা আছে। সে তখনও আমায় বুঝতে দেয়নি। আমি শেষ হয়ে গেছি কাজল, আই ফিনিশড। কাজল তখনও কেঁদে চলেছে। আদিত্য কাজলের খুব কাছে এগিয়ে আসে। এইবার আদিত্য বুঝতে পারে উচ্চতায় আদিত্যর থেকে কাজল বেশ খানিকটা খাটো। আদিত্যর একদম বুকের কাছে ওর মাথাটা। ওর হাত দুটো ধরে বলে, আমি বুঝতে পারিনি, দেখো আমি বরাবরই পুরুষ মানুষ বাইরের ঝাড় ঘরের মানুষের কাছেই ঝাড়ে স্যার। কি? হ্যাঁ। কাজলের এই কথাটা আদিত্যর মনে কোথায় যেন গভীর তীর বেঁধিয়ে দিয়ে যায়। তাই তো কাজলকেই সে কেন ঝেঁঝি মারল? কাজলের সঙ্গে পরিচয় হয়েছে মাত্র দিন 20-21 হবে। এরই মধ্যে কাজলকে কি এতটা কাছের মনে হচ্ছে যে তাকে মেজাজ মারা যায়? হ্যাঁ, আমার সত্যি ভুল হয়ে গিয়েছে। দেখো, ইটস ওকে বলছি তো,
আপনি বসুন, আমি আপনার ব্রেকফাস্ট নিয়ে আসি। কাজল, কাজল, এখন আমি কি করব? তুমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার আমার সব শেষ হয়ে গেল। সুমন আমাকে অ্যাডভাইস দিত কোন ডিজাইনটা কি হবে, কোন মডেলকে চুজ করব। আপনার নিজের মধ্যেই সেই গুণ আছে স্যার। কোথায় কাকে লাগাতে হবে আপনি খুব ভালো করেই জানেন। তাছাড়া আপনি খাঁটি স্বর্ণকার, সোনা ঠিক চিনতে পারবেন। আদিত্য মনে মনে কোথায় যেন কাজলকে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়ে ফেলে। সেই দিন কাজল সারাক্ষণ আদিত্যর কাছে কাছে থাকে। আদিত্যকে কত রকমভাবে ভোলানোর চেষ্টা করে। বিভিন্ন রকমের ছবি এঁকে বলে, স্যার যদি এইরকম একটা পোশাক হয় তাহলে। আমারও সব ভালো লাগছে না। গোমরামুখ হয়ে বসে থাকবেন না তো। জানেন, গোমরামুখ হয়ে বসে থাকলে মানুষের আয়ু ক্ষয় হয়। তোমার এই আলবাল কথাগুলোর জন্যই। আপনিও খিস্তি দেন? আমি তো জানতাম মডেলরা পটিও করে না, গালাগালিও দেয় না। এই কথাটায় আদিত্য নিজের হাসিকে আর চেপে রাখতে পারে না। সত্যি একটা কথা বলবো? বলো। সেই সকাল থেকে তোমার ভগর ভগর শুনছি। কি? ফ্রেঞ্চ কাট দাড়ি রাখবেন, দেখতে সুন্দর লাগবে। এমনিতে আপনি হ্যান্ডসাম পুরুষ, ঠিকঠাক। দেখি তো। কাজল কেমন যেন অধিকার বোধ করে আদিত্যর হাত দুটোকে চেপে ধরে, বলে, বেশ শক্ত সামর্থ্য। যদিও সুমন নামে ওই মডেলকে ধরে রাখতে পারলেন না। একটা কথা বলি স্যার, জীবনসঙ্গী করতে গেলে কোনো মাটির মানুষকে করবেন, না হলে কিন্তু আপনার লাইফেও মেয়ে থাকবে না। কেন? হ্যাঁ, ধরুন আপনিও মডেল, সেও মডেল। আপনি যা ইনকাম করেন সেও সমান ইনকাম করে, তাহলে সে আপনার কথা শুনে কেন চলবে? এমন একটা সামঞ্জস্যতা বজায় রেখে করবেন যাতে সে আর আপনি একে অপরের পরিপূরক হন। তাতে সে যদি কোনো কাজ নাও করে তাতেও সই, তাই না? আদিত্য চুপ করে তাকিয়ে থাকে কাজলের মুখের দিকে। অমন সময় ঝমঝমিয়ে বৃষ্টিটা নামে। ভর সন্ধেবেলা তখন। কাজল বলে, বৃষ্টিতে ভিজবেন, মন ভালো হয়ে যাবে। আমার ভালো লাগছে না। ঠোঁট ভালো লাগছে না, থাকুন আপনি, আমি চললাম। কাজল ছুটে যেতে যায়। আদিত্য চিৎকার করে বলতেই যাবে, আরে ওখানে খুব পিছল। ব্যাস, বলার আগেই একটা ঢ্যাপাস করে শব্দ। লেগেছে? খুব। দেখি মাজার হাড় করে গেল কিনা কে জানে। হাঁটতে পারছো না তো? হাত ধরো, হাত ধরো, হাত ধরো। কাজল হাতটা ধরে আদিত্যর, ওর কোমরটা ধরে ওকে তোলে। বাবা, কমসে কম 80 কিলো। না। কত তাহলে? 95। হ্যাঁ, তুমি হাঁটাচলা করো কি করে? বাপরে বাপ। আস্তে 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 আস্তে। বসো বসো। আপনার খাট ভিজে যাবে। ভিজুক, সে পরে দেখা যাবে। বসো দেখি কোথায় লেগেছে। বাপায়। ও বাবা, বাপা না তো, যেন ব্রয়লার মুরগির পা। ওগুলো কি বলছেন? থাক না, আমি লাগিয়ে নিতে পারবো। ঠিক আছে, অনেক হয়েছে। কাজল পরে এসেছিল লেগিংস আর কুর্তি। আদিত্য বলে, পোশাকটা চেঞ্জ করো, আমার ঘরে আছে কিছু, দিচ্ছি এনে। একটা নাইট গ্রাউন্ড এনে দেয় আদিত্য, বলে, এটা চেঞ্জ করে এসো, মলম লাগিয়ে দিই। তুমিই লাগাও যদি সেরকম। না না, আপনাকে ভরসা করি, ভরসা করা যায় আপনাকে। সত্যি বলছো কাজল? হ্যাঁ, আপনাকে চোখ বুঝে ভরসা করা যায় স্যার। অনেক কষ্টে কাজলকে ঠেলে বাথরুমের ভেতর ঢোকায় আদিত্য, বলে, হুফ, একাই বাথরুমে ঢুকতে পারবে, আমার ঢোকার ক্ষমতা নেই। বাপ রে বাপ, গোদা হাতি একটা। কিছু বললেন? না না, প্রশংসা করলাম, এসো বাইরে। গ্রাউন্ড পরে যখন বেরিয়ে আসে তখন কাজলের দিকে প্রায় অবাক হয়ে তাকিয়ে থাকে আদিত্য। সে বুঝতে পারেনি কাজলকে যে ঠিক এইরকমও লাগতে পারে। কাজল, তার দেহের সৌন্দর্য খুব একটা হয়তো বেশি নয়, কারণ সে মোটা। আর মোটা বলে ওই মোটা মেয়েদের দেহ সম্পর্কে সকলে কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না। মোটা মানেই একটা অন্যরকম ভাব। মোটা মানেই যেন রোগাদের কাছে তারা হাসির পাত্র। অথচ কাজলের ওই মোটা শরীরটাই এখন বেশ ভালো লাগছে আদিত্যর। তার নাইট গাউনের মধ্যে তার অধ্যত বক্ষ দুটো, ভারী কোমর এবং ওই মোটা মোটা পা। বিছানায় বসিয়ে আদিত্য বলে, দেখি পাটা। না না, আমি লাগিয়ে নেব। চুপ, একদম চুপ। কাজলের একটা পা নিজের থায়ের ওপরে ওঠাতেই আদিত্য বলে, বাপ রে বাপ, উফ, তোমাকে কেটে
মনে হয় অসংখ্য লোককে খাওয়ানো যাবে। স্যার প্লিজ। মলম লাগিয়ে দিয়ে আদিত্য বলে, বাড়িতে ফোন করে দিচ্ছি, দাও। বলি, তুমি যে পড়ে গিয়েছো, লেগেছে, এখন যদি তোমাকে ওই স্ট্রেচারে তোলা হয় ওটাও ভেঙে যাবে। সত্যি ভগবানের কৃপায় কি যে একটা স্বাস্থ্য বানিয়েছো। স্যার এমন করে বলবেন না। বলতে বলতে কাজলের ফোনটা বেজে ওঠে। ততক্ষণে রাত 8টা পেরিয়ে গিয়েছে। 8:30টার মধ্যেই কাজল ঘরের ভেতরে ঢুকে যায়। হ্যালো, নমস্কার, আমি কাজলের দিদি নয়ন। হ্যাঁ, আমি আদিত্য। হো, নমস্কার স্যার। আসলে কাজল বাড়ি আসেনি, ওর ফোনটা আপনার কাছে। আদিত্য পুরো ব্যাপারটা খুলে নয়নকে জানায়। নয়ন বলে, এ বাবা, আমি এক্ষুনি গিয়ে বোনকে নিয়ে আসছি। আপনি পারবেন আসতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আপনি একটু ওকে সহ্য করুন, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আসুন তাহলে। কিন্তু নয়ন এসে পৌঁছাতে পারে না। সেই দিন শহরে যেন বাঁধভাঙা বৃষ্টির ঢল নেমেছে। প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি। দুটো মানুষ একা বাড়িতে বসে। আদিত্য কাজলের মুখের দিকে তাকিয়ে। কাজল বিছানার উপরে ঘুমিয়ে পড়েছে। আদিত্য ওর মাথার চুলগুলোকে সরিয়ে দিয়ে মুচকি হেসে ভাবে, আমার এত বড় বিছানা জুড়ে একা রাজত্ব করছে, সালা আমার জুত করে শোয়ার জায়গা নেই। সত্যি। কাজল যেন ওর মনের কথা শুনতে পায়। বলে, পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ুন না। তাহলে আমি ওখানে গিয়ে শুয়ে পড়ছি। তুমি শুনলে কি করে? বুঝতে পারি মুখের অভিব্যক্তি। মায়ের কাছে রোজ সকালে ঘুম থেকে উঠে যা ঝাড় কীর্তন খাই এই মোটার জন্য, তাই প্রত্যেকটা মানুষের মুখের ভাষা চোখ দেখলেই বুঝতে পারি। পাগল একটা। ঘুমোও ঘুমোও, শিগগিরই ঘুমোও। দিদি আসবে বললো। দিদি আসতে পারবে না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ওই দেখো। কাঁচের জানলা দিয়ে 3তলা বাড়ির ওপর থেকে কাজল দেখে বলে, এ বাবা, তাহলে রাতে রাতে কি খাবো? কেন, কি খাওয়া অভ্যেস? ওই তো 8টা রুটি, আড়াইখানা মতো তড়কা, আর চিকেন হলে প্রায় 1 কেজি মতো চিকেন। সত্যি? চুপ করে বসো, স্যুপ খাবে স্যুপ। আমার ওসব রোচে না, আমার রোচে, তাই খেতে হবে। আদিত্য নিজের হাতে স্যুপ তৈরি করে নিয়ে আসে। ম্যানেজার সাহেব ভিডিও কল করেছেন। স্যার, আপনার দয়াতে মেয়ের বিয়েটা ভালোভাবে হলো। এ কি স্যার, আপনার এমন বিধ্বস্ত অবস্থা কেন? ম্যানেজার সাহেব, আগামীকাল একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। কিন্তু স্যার, আমি যে 15 দিনের ছুটি নিলাম, সব বুঝতে পারছি। এই কাজলকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, ডাক্তার দেখিয়ে তারপর না হয়। স্যার, একটা কথা বলবো? বলুন। যদি আমায় অভয় দেন তো। সে কি ম্যানেজার সাহেব, আপনি আমার বাবার আমল থেকে কাজ করছেন, আপনি আবার আমার কাছে অভয় চাইছেন? নিজের ছেলে মনে করে বলুন না। যদি ছেলে মনে করিয়ে বলতে পারেন তাহলে বলি, কাজল মেয়েটা কিন্তু খুব ভালো, আপনার সাথে দিব্যি মানিয়ে গুছিয়ে নিয়েছে। না হলে এত কিছুর পরেও, এত কিছু মানে মানে ওকে যেভাবে আপনি মোটা মোটা বলে অপমান করেন, তারপরেও যে আপনার কাছে এসে কাজ করছে, সেটাই অনেক বড় না? ফোন রেখে দেওয়ার পরে আদিত্য ভাবে, তাই তো, গত দিন 20তে কমসে কম 1000 বার হলেও খ্যাপিয়েছে সে কাজলকে। উঠতে বসতে বিভিন্ন লোকের সামনে মোটা বলে বলে তাকে অপমান করেছে। যদিও হাসির ছলে, তবুও একটা মোটা মানুষকে এইভাবে অপমান করলে যে কেউ সেন্টিমেন্টে লাগিয়ে দেবে। কাজল কিন্তু লাগায়নি। সে কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান। এমনই একটা মানুষকে তো চেয়েছিল আদিত্য। আর অন্যদিকে সুমন, কাজ ফাঁকি দিয়ে আদিত্য জীবন থেকে শেষ পর্যন্ত উধাও হয়ে গেল। পরের দিন সকালে যখন আদিত্যর ঘুম ভাঙে, তখন আদিত্য দেখে কাজলের পাশেই সে শুয়ে রয়েছে। রাত্রে সোফায় বসে কাজলের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছে আদিত্য। সকালে ঘুম থেকে উঠে কাজল বহু কষ্টে দাঁড়ায়। আজকে পায়ে ব্যথা অনেকটাই কম। স্যার ঘুমোচ্ছে ওরই মাথার পাশে মাথা দিয়ে। কাজলের লজ্জা লেগে যায়। সে বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের জামা কাপড়গুলো পরে নেয়। স্যারের কাছে দাঁড়িয়ে বলে, স্যার মর্নিং, একটু বাড়ি থেকে ঘুরে আসবো? হো সরি, চোখটা লেগে এসেছিল। তোমার পায়ে ব্যথা অনেকটাই কম, তুমি বসো, ম্যানেজার সাহেব তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, সেখান থেকে তোমার বাড়ি পৌঁছে দেবে। না না স্যার, আমি পৌঁছে যেতে পারবো। তাছাড়া দিদি আর বাবা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এ বাবা, বাড়ির সামনে কেন? দারোয়ান ঢুকতে দেয়নি। ইস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আদিত্য উঠে যায় এবং আদিত্যর দিদি মানে নয়নকে এবং সুব্রত বাবুকে রীতিমতো আপ্যায়ন করে। বলে, আপনাদের মেয়ে কাজল খুব ভালো, লক্ষ্মী মেয়ে। কি বলছেন স্যার?
আপনি শহরের কত বড় নামকরা একজন ব্যক্তি, কত বড় একজন মডেল, আর আপনি মডেল বলে কি আমি মানুষ নই? কাজলকে নিয়ে যান আর ডাক্তার দেখিয়ে নেবেন। টাকা বের করে দিতে গিয়েও আদিত্য বের করতে পারে না। কিছু কিছু জায়গায় নিজের টাকার অঙ্কটাও বুঝি শূন্য হয়ে আসে। কাজলের সঙ্গে আদিত্যর সম্পর্কটা ধীরে ধীরে আরও গাঢ় হতে শুরু করে। এরই মধ্যে সুমন বেশ কয়েকবার ফোন করেছে, ক্ষমা চাইছে, ফিরে আসতে চাইছে, কারণ দুবাইরাজ তাকে ভোগ করে ছেড়ে দিয়েছে। কিন্তু কিছুতেই সেই ফোনটা রিসিভ করতে চায় না আদিত্য। দেখতে দেখতে পুজো চলে আসে। কাজলকে নিয়েই বিভিন্ন রকম শপিং করতে যায় আদিত্য। আজকাল কাজলের ডিজাইন খুব পছন্দ হয় আদিত্যর। মনে মনে কাজলকে যে ভালোবেসে ফেলেছে এই কথাটাও বলার চেষ্টা করে। ইদানিং কাজলের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটেছে। সে খাওয়া দাওয়া কম করছে, তাকে দেখতেও একটু অন্যরকম লাগছে। তার চকচকে তৈলাক্ত চামড়াটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। তোমার কি শরীর খারাপ? না, কেমন যেন লাগছে। লাগছে? পরিবর্তন বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে তো। তুমি কি তুমি কি আমি ডায়েট করছি, ওই আপনার ডায়েট অনুযায়ী। সত্যি স্যার, জীবনে একটু রোগা হওয়ার প্রয়োজন আছে। অতিরিক্ত মোটা মানুষকে সমাজ গুরুত্ব দেয় না। কাজলের বকবক শোনার পর আদিত্য কাজলের হাত দুটো চেপে ধরে বলে, মানে তোমাকে এগুলো কে বলেছে? কে শিখিয়েছে সব পাঠ? না, আপনি তো এক সময় আমায় বলতেন, খেপাতেন। আর আপনার সঙ্গে থাকতে থাকতে আমি না পুরো ব্যাপারগুলোকে শিখে গিয়েছি, বুঝে গিয়েছি। তাই ভেবেছি। তাই কি ভেবেছ? বলো, কি ভেবেছ? ভেবেছি রোগা হব, আপনার মতো স্লিম হব, তাহলে আমাকে সবাই পছন্দ করবে। আদিত্য কাজলকে বুকের মাঝখানে শক্ত করে চেপে ধরে, জড়িয়ে ধরে শক্ত করে বলে, খবরদার, দ্বিতীয় দিন এই কথাটা বললে না। কাজল কোনো কথা বলতে পারে না, মুখ উঁচু করে আদিত্যর চোখের দিকে তাকিয়ে থাকে। কাজলের মুখটা আদিত্যর বুকের সঙ্গে সেঁটে রয়েছে। জীবনে প্রথম এরকম পুরুষালী একটা বুকের কাছে এসে কাজলের কথা বন্ধ হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। তার উপরে শহরের বড়লোক মডেল আদিত্য, যে কিনা স্লিম ছাড়া কোনো কিছুই বোঝে না, সেও শেষ পর্যন্ত মোটাকে ভালোবাসছে। আদিত্য কাজলের ঠোঁটের উপরে হাত রেখে বলে, এই সব কিছু আমার, এই অধিকারী আমি। এই এই যে মোটা থলথলে মাংসপিণ্ড, এগুলো আমার, আমি এগুলো খাবো। তোমার কোনো আপত্তি আছে? কাজলের চোখটা ভরে ওঠে জলে, আর মুখটা হয়ে যায় লাল লজ্জায়। এগুলো কি বলছেন? ঠিক বলছি, আরে ব্রয়লার মুরগির মতো চেহারা। তোমাকে পছন্দ হয়েছে আমার, আমি তোমায় ভালোবাসি, তুমি বোঝো না? 24 ঘন্টা তোমাকে নিজের কাছে বসিয়ে রাখতে চাই, তুমি বোঝো না? কাজের অছিলায় তোমাকে শুধু আমার বেডরুমের মধ্যে রেখে দিই, বোঝো না? তোমার চোখের দিকে আমি কতবার তাকিয়ে থাকি, কতবার তোমায় বলার চেষ্টা করি, তুমি বোঝো না? এই তোমার জন্য আমার সব গেছে, আমার জিম গেছে, আমার ডায়েট গেছে, আমার কাজ গেছে, সব গেছে। আবার তুমি আমাকে সেই কাজের জন্য অনুপ্রেরণা দিচ্ছ। তোমার তোমার দেওয়া জীবন শক্তি, তোমার এই ফাঁদ বকা, তোমার এই অট্টহাস্য, সব কিছুর জন্য আমি পাগল কাজল। আমার হীনমন্যতার সময় তুমি আলোর দিশারি হয়ে এসেছো। তোমার এই মোটা শরীরটাকে আমি এখন চটকাতে চাই। হ্যাঁ, আমি বাড়ি যাবো। বাড়ি যাবো মানে? কোথাও বাড়ি যাওয়া হবে না। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব ঘরে আসেন, বলেন, আপনাকে বলেছিলাম তো। হ্যাঁ স্যার, আপনার বলা মতো কাজ হয়েছে। কাজল ম্যাডামের বাড়িতে খবর পাঠিয়েছি, আর এটাও বলেছি আপনি আজকেই যাবেন বিয়ের প্রস্তাব নিয়ে। যত শিগগিরই সম্ভব 4 হাত এক করে দিতে পারলে আমিও কাজের থেকে ছুটি নিতে পারি। আমার বউটাও তো কবে থেকে বলছে কাশী বৃন্দাবন ঘুরতে যাবে। আপনার না হয় এখন কাশী বৃন্দাবন ঘোরার সময় ম্যানেজার সাহেব, কিন্তু আমার, আপনাদের তো হানিমুন। আর প্যাকেজের জন্যে আমি ভালো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি। আর এটাও বলেছি স্যার। কি বলেছেন? আপনি যেরকম শিখিয়ে দিলেন, বলেছি বেডরুমের বেডটা যেন একটু শক্তপোক্ত হয়। কারণ কত কিলো স্যার? 95। না, তাহলে কত? 80। কি? তুমি কেন 15 কিলো কমিয়েছো? আরো বেশি করে খাওয়াবো, নাহলে ওই 95টা আসবে না। হি, পাগল নাকি? হ্যাঁ, আমাকে ছাড়ুন, আমার ভয় লাগছে। লোকে দেখলে কি বলবে? লোকে আমাকেই দেখতে পাবে না এই মোটা হাতিটার পাশে, তাই আমাকে যাতে দেখতে পায় তার বন্দোবস্ত আমি করছি। ম্যানেজার সাহেব, আমার ওজন এখন কত হয়েছে? স্যার, 95। কাজল তাকিয়ে থাকে আদিত্যর দিকে। এই জন্যই আদিত্যকে একটু অন্যরকম লাগছে।
আদিত্য কাজলের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলে, কেমন? হুম 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 হুম। কাজল জড়িয়ে ধরে আদিত্যকে। আহ, কি নরম মাংস! ঠাট, অসভ্য লোক একটা। আমি শুধু এখন একটা কথাই চিন্তা করছি, বলে আদিত্য। কাজল লাজুক লাজুক চোখে বলে, কি? বলছি, দুইজনেই তো এক বিছানায়, তার উপরে তোমার এই শরীরটা। বলি, হানিমুনটা কমপ্লিট হবে তো? না, আমি ভাবছি আসলে মোটা মানুষরা শোয় কী করে? কাজল আদিত্যকে আদর করে একটা চাটি মেরে বলে, ঠাট, চুপ করো। না কাজল, তোমার সঙ্গে পরিচয় না হলে জানতেই পারতাম না মাধুর্যতা শরীরের কখনোই হতে পারে না, সেটা মনের হয়। কিন্তু আমার এখন একটা ডাউট আছে। কীরকম? পরে কোনো সুন্দরী সেক্সি মডেল সামনে এলে আবার আমায় বেপাত্তা করবে না তো? তখন আবার মনে হবে না তো আমার বউটা মোটা? আচ্ছা শোনো, যদি তখন আমার এমন মনেই হয়, তাহলে তুমি আমায় বিছানায় শুয়ে আমার ওপরে ঠাস করে 10 বার উঠবে আর বসবে, দমটা তক্ষণই বেরিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় স্যার, আপনার আরও কয়েকটা দিন বিচার বিবেচনা করলে ভালো হতো না? হুট করে এমন একটা সিদ্ধান্ত, এটা একটা লাইফের ব্যাপার স্যার। আমার দিদিও সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে। সারা জীবন আর বিয়েই করতে চায় না, সম্পর্কে জড়াতেই চায় না। অনির্বাণটাকে খুব ভালোবাসতো তো, তাই কি করেছিল সেসব অন্য সময় বলবো খুনি স্যার। আপনি আকাশের চাঁদ আর আমি মাটির মানুষ, আমাদের সামঞ্জস্যতা এক হতে পারে না। তুমি সেই দিন আমাকে একটা কথা বলেছিলে, মনে আছে? স্বামী স্ত্রীর মধ্যে ইনকামের হার নিয়ে। ও তো কথার কথা স্যার, কত স্ত্রী আছে স্বামীর সংসার চালাচ্ছে। স্বামীরা যদি সংসারের সমস্ত দায়িত্ব মাথায় তুলে ইনকাম করতে পারে, আর স্ত্রীরা যদি কোমরে আঁচল গুজে ঘর সামলাতে পারে, তাহলে বিষয়টা উল্টো হলেও তো কোনো ক্ষতি নেই। আমি ভয় পাচ্ছি ভবিষ্যৎ নিয়ে। মোটা মেয়েকে বিয়ে করে অনেকেই সুখী হয় না। আমি আপনার মুখের দিকে তাকিয়েই রোগা হতে। কি? আরেকবার বলো। হ্যাঁ, আসলে ভালোটা অনেক দিন ধরে আমিও বেসে ফেলেছি, কিন্তু যদি আমার এই শরীরটা মাঝখানে কাঁটা হয়ে দাঁড়ায়, তাই। আদিত্য ম্যানেজার সাহেবের দিকে তাকায়। ম্যানেজার সাহেব ওর চোখের ইশারা বুঝে দরজাটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে যান। আদিত্য কাজলের চোখে চোখ রেখে বলে, ভুল বলছো। আমি তো বলছি মাধুর্যতা শরীরের হয় না, মনের হয়। ওগুলো কাব্য কথা, বাস্তবে আমি সত্যি করে দেখাবো। কথা দিচ্ছি তোমায় কাজল, তোমার মোটা শরীরের ভেতরে যে মোটা মনটা আছে না, ওইটার অধিকারী হতে চাই। ওইটাকে আগলে সারা জীবন বেঁচে থাকতে চাই। তোমার দিদির বিয়ে দেওয়ার দায়িত্বটা আমার, ঠিক আছে? এমন পাত্র জোগাড় করে দেব যে ওই মেয়ে বিয়ে করতে বাধ্য। অত সহজ নয়। সবই সহজ। আসল লোহার কাছে গেলে সোনা তো গলবেই। এই এখন যেমন তুমি ঘেমে নিয়ে স্নান করেছো, আচ্ছা তোমায় করবো কী করে বলো তো? কাজল আবার হেসে দেয়। হেসো না, হেসো না, তখন আবার কান্নাকাটি করবে না তো? শক্ত সামর্থ্য পুরুষালী শরীর কিন্তু আমার রীতিমতো জিম করা। ধ্যাৎ, অসভ্য লোক একটা। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।